সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। চলো দেখি আমরা গতদিন কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে, এছাড়াও আরো তিনটা প্রক্রিয়া সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম, তাই না? তো আমরা যদি ওইভাবে বলি, সমষ্ণ প্রক্রিয়া বলতে কি বুঝি? গতকাল পড়েছিলাম যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে আর বাকি সকল ধরনের যে তাপগতীয় চলকগুলো আছে সেগুলোর পরিবর্তন হয়, সেই রকম প্রক্রিয়াকে আমরা বলছি সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ যেখানে টি ধ্রুবক, টি মানে হলো তাপমাত্রা, তাপমাত্রাটা যেখানে ধ্রুবক সেখানে তাপমাত্রার পরিবর্তনটা হবে শূন্য। তো তাপমাত্রা যেহেতু অভ্যন্তরীণ শক্তির বাহ্যিক রূপ, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হবে জিরো। আমরা যাকে ডিইউ বলছি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো সেই ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হলো, যেখানে আমরা কি পাই? আমরা পাই dq সমান du প্লাস dw, সমষ্ণ প্রক্রিয়ায় du 0, তাহলে লেখা যাবে dq সমান dw। এই dw টা হলো কৃত কাজ। তো আমরা এখন যে জিনিসটা পড়তে যাব সেটা হলো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ সম্পন্ন হয় সেই কৃত কাজটা আমরা হিসাব করব, ঠিক আছে? তো আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ এই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সমষ্ণ প্রক্রিয়া কতদিন আমরা পড়েছিলাম যে dw সমান pdv, মনে আছে? এখানে p হলো চাপ আর v হলো আয়তন, আর dv মানে হলো আয়তনের পরিবর্তন। তো আমরা dw সমান কি জানি? dw সমান হলো pdv। তো আমাদেরকে সমস্ত প্রক্রিয়ার টোটাল কাজটা বের করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ কাজ যদি w হয়, সেই w সমান হবে ইন্টিগ্রেশন অফ dw। তাহলে আমি সেখান থেকে লিখতে পারবো dw এর বদলে আমি বসাই দিব pdv। তাহলে ইন্টিগ্রেশন অফ pdv। এখন আদি অবস্থায় আমি আয়তনকে ধরি v1, আর শেষ অবস্থায় অর্থাৎ প্রক্রিয়া শুরুর আদিতে আয়তন ছিল মনে করি v1, আর প্রক্রিয়ার শেষ আয়তন হয়েছে v2। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি টোটাল কাজ ইকুয়ালস টু হবে লিমিট v1 আপার লিমিট, আর লোয়ার লিমিট আপার লিমিট হলো v2 আর লোয়ার লিমিট হলো v1। তো সেই ক্ষেত্রে আমরা w সমান লিখতে পারি ইন্টিগ্রেশন অফ pdv। আমরা একটা সূত্র জানি pv ইকুয়ালস টু nRT, এটা কেমিস্ট্রিতে জানা আছে তোমাদের, pv ইকুয়ালস টু nRT। তো এই সূত্রটা যেখানে n টাকে বলা হয় মোল সংখ্যা, এটা কি মোল সংখ্যা। তো সেই মোল সংখ্যা আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। বাকিগুলো তো আমরা জানি, pVT জানি আমরা, চাপ, আয়তন, আর কি হলো তাপমাত্রা। এই সমীকরণটা কিন্তু আমরা জানি, ধরে নিব, ঠিক আছে? আমরা এই সমীকরণটাকে জেনে আমরা সামনের দিকে আগাই। তো এখান থেকে লিখতে পারবো pv ইকুয়ালস টু nRT। আমরা একটা কাজ করি, p সমান কি লেখা যাবে? p সমান লেখা যাবে nRT বাই v, nRT বাই v। আমরা এখানে বসাই দিই, p জায়গায় আমরা কি বসাই দিব?
আর টি বাই ভি, আর থাকবে কি ডিভি। তাহলে ডব্লিউ সমান লিখে গেল ইন্টিগ্রেশন অফ v1 টু v2 nRT বাই ভি ডিভি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। ডব্লিউ সমান এই জিনিসকে ইন্টিগ্রেশন করলে nRT ধ্রুবক, nRT কে বাইরে নিয়ে আসবো এই ইন্টিগ্রেশনে, v1 টু v2। ইন্টিগ্রেশন তোমাদের নতুন, তোমাদের কাছে তো একটু কঠিনই লাগবে হয়তো। তাহলে 1 বাই ভি ডিভি, এটা লেখা যায় কিনা? nRT কে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে লেখা যাবে 1 বাই ভি ডিভি। এটা হলো তোমার কৃতকাজের রাশিমালাটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করছি। বা w সমান আমরা এখান থেকে এখানে আসতেছি nRT, দেখো 1 বাই ভি ডিভি, এটা একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, এটা সূত্র হবে ln x। ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx সেটাকে লেখা যাবে রেজাল্ট আসবে ln x। তাহলে তুমি এখানে আসো, আমি কোথায় ছিলাম? 1 বাই ভি ডিভি, তাহলে ইন্টিগ্রেশন করলে হবে ln v, তাই না? ln v লেখা যাবে এই সূত্র অনুযায়ী। আর আপার লিমিটটা আর লোয়ার লিমিটটা তাদের নিজ নিজ জায়গায় বসিয়ে দেব এইভাবে। nRT, এখানে আপার লিমিট বসালে v জায়গায় বসাবো v2 মাইনাস ln v জায়গায় বসাবো v1, এটা নিয়ম। তাহলে nRT ln, আমরা একটা সূত্র জানি না, ln m বাই n সমান হবে ln m মাইনাস ln n। ওই সূত্রটা আমরা এখানে ইউজ করব, ln v2 মাইনাস ln v1, তাহলে লেখা যাবে ln v2 বাই v1। তাহলে w সমান পেয়ে গেলাম আমরা nRT ln v2 বাই v1। এটাই হলো সমষ্ণ প্রক্রিয়ায় মোট কৃত কাজ। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় মোট কৃত কাজের রাশিমালাটা বের করলাম। সেটা কি? সেটা হলো w সমান nRT ln v2 বাই v1। এখানে n টা কি? n টাকে আমরা বলি মোল সংখ্যা। মোল সংখ্যা হলো, ধরো আমরা যদি বলি যে 5 গ্রাম অক্সিজেন, 5 গ্রাম অক্সিজেন মানে হলো তার মোল সংখ্যা হবে 5 বাই 32, কারণ আণবিক ভর অক্সিজেনের 32। তো আমরা এইভাবে লিখব n সমান, এই সূত্রটা লিখতে পারি m বাই ক্যাপিটাল M। যেখানে m হলো প্রদত্ত ভর, এগুলো কেমিস্ট্রিতে জানার কথা। m হলো প্রদত্ত ভর আর ক্যাপিটাল M হলো আণবিক ভর, কোন মৌলের আণবিক ভর হলো m। তো আমরা কি দেখছি? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ যদি বের করতে চাই তাহলে w সমান nRT ln v2 বাই v1, যেখানে এই n টা সমান হলো m বাই ক্যাপিটাল M। m হলো প্রদত্ত ভর এবং n ক্যাপিটাল M হলো আণবিক ভর। তাহলে আমরা এখানে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ রাশিমালা পড়ে ফেললাম। এবার আমরা একটা গাণিতিক প্রবলেম করব। তোমরা একটু এটা দেখে নাও, আমি গাণিতিক প্রবলেমটা এখন করব। চলো আমরা এই সম্পর্কিত একটা গাণিতিক প্রবলেম করি, ঠিক আছে? তো সেই গাণিতিক প্রবলেমটা আমরা প্রথমে এখানে লিখে ফেলি, তারপর আমরা এটা সমাধান করব। সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা যেহেতু পড়ে ফেলছি, তাহলে আমরা সমস্ত প্রক্রিয়ায় এই ধরনের একটা গাণিতিক প্রবলেম করব। প্রবলেমটা একটু লিখি সবাই, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.02 কেজি হাইড্রোজেন গ্যাসকে
সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.2 কেজি হাইড্রোজেন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে প্রাথমিক আয়তনের 1/4 করা হলো। 1/4 করা হলো। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে কৃত কাজের মান কত। তো একটা জিনিস খেয়াল করো, এখানে কি কি দেয়া আছে। আমরা যদি সলভ করতে যাই, যা দেয়া আছে আমরা ওই পাশে লিখবো। এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে টিটা দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিন স্কেলে নিতে হবে। কেলভিন স্কেলে যদি নাও সেটা হবে 27 প্লাস 273 সমান হলো 300 কেলভিন। আমরা এখানে লিখব 300 কেলভিন। এটা হলো তাপমাত্রা। আর গ্যাসের ভর দেয়া আছে স্মল m, প্রদত্ত ভর 0.02 কেজি। এটাকে যদি আমরা লিখি 0.02 কেজি। এরপর আছে সমষ্ণ প্রক্রিয়া সংনমিত করে। এই সংনমিত কথাটার অর্থ কি? সংনমিত কথাটার অর্থ হলো যে সংকুচিত করা। আমি যদি একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিই এবং সেটাকে সংনমিত করি, অর্থাৎ সংকুচিত করি, কি প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়, তাহলে কি পরিমাণ কাজ হবে সেটা আমরা দেখতে চাই। তো সংনমিত মানে হলো সংকুচিত করা। তো এখানে আণবিক ভর কত? যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর হলো 2 × 10⁻³ কেজি, অর্থাৎ 2 গ্রাম। 2 গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে নিলাম, যেহেতু এটা কেজিতে দেয়া আছে, আমরা এটা থেকেও কেজিতে নিয়ে নিলাম। আমরা কি জানি? হাইড্রোজেনের আণবিক ভর হলো 2 গ্রাম। গ্রাম থেকে আমরা কি করলাম? কেজিতে নিয়ে নিলাম। আসো এরপরে দেখি মোলার গ্যাস ধ্রুবক। আমরা যেটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলছি বা মোলার গ্যাস ধ্রুবক বলবো এটাকে। সেই মোলার গ্যাস ধ্রুবকটা হলো আর সেটার একটা মান আছে 8.314 কেজি, সেটা হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই জিনিসটা মনে রাখতে হবে, এটা একটা ধ্রুবক। এটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। সেই সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবকের মান হলো 8.314। এবার আসো আমরা আমাদের মূল কাজটা করি। আমাকে কাজ বের করতে হবে। W সমান 5। তা আমরা কি জানি? W সমান সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে nRT ln V2/V1। এই সূত্রটা জানি কিনা? আচ্ছা, তাহলে V1 V2 কোথায় দেয়া আছে? কি দেখো লেখা আছে, প্রাথমিক আয়তনের 1/4 করা হলো। অর্থাৎ V1 যদি আমরা ধরি V1, V2টা কত হবে? যেহেতু সংকুচিত করা হয়েছে, তাহলে V2টা হবে প্রাথমিক আয়তনের 1/4। অর্থাৎ প্রাথমিক আয়তন ছিল V, তার 1/4 মানে কি 1/4। অর্থাৎ V/4 হলো V2। এখন এখানে মানগুলো বসাই দিই। n সমান কি জানি? n সমান হলো M/M RT ln V2/V1। এখন মানগুলো বসাই। m কত? m হলো 0.02 আর ক্যাপিটাল M হলো 2 × 10⁻³ RT। R কত? 8.314। T কত? 300 আর ln V2/V1। V2 হলো V/4 আর V1 হলো V। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করো তোমরা। 0.02 2 × 10⁻³ into 8.314 into 300। এইটাকে ক্যালকুলেশন করলে হবে ln V/4 into
উল্টে যাবে না, অর্থাৎ 1/v ভিভি ফ্যাক্টর। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে একটা মান আসবে, সেই মান হলো -34576.95। এত কি হবে, কাজের একক হবে জুল, এত জুল। এখানে মাইনাস দিয়ে কি বোঝায়? মাইনাস দিয়ে বোঝায় যে বাইরে থেকে কাজটা হয়েছে, এই কাজটা বাইরে থেকে করা হয়েছে, অর্থাৎ সিস্টেমের উপর কাজ করা হয়েছে, এই জন্য মাইনাস আসছে। তো আমরা যদি বলি এখানে কি পরিমাণ কাজ হলো, আমরা মাইনাস চিহ্নটাকে অ্যাভয়েড করে আমরা শুধু লিখব কাজের পরিমাণ বা কৃত কাজের পরিমাণ হলো 34576.95 এত জুল। ঠিক আছে, তো আমরা এইভাবে আমরা আমাদের সমস্যাটার সমাধান করলাম। বোঝা গেল তো? ওকে, আমরা এবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আরেকটা টপিক টপিকে যাই, সেই টপিকগুলো দেখি। তো আমরা এখন যেটা পড়বো সেটা হলো মোলার আপেক্ষিক তাপ। এসে মোলার আপেক্ষিক তাপ, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি, বা কার মোলার আপেক্ষিক তাপ? গ্যাসের মোলার আপেক্ষিক, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলতে বোঝায় যে আমরা যদি এক মোল গ্যাস নিই এবং তার উষ্ণতা 1 কেলভিন করে বৃদ্ধি করি, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে আমরা বলবো মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, আবার বলি, এক মোল গ্যাসের তাপমাত্রা, আমরা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ আমরা বলি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি? গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাকে আমরা বলি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, তো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তো আমরা যদি সি দ্বারা প্রকাশ করি সেই মোলার আপেক্ষিক তাপ, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, অর্থাৎ C = N del T del Q। এটা হলো তোমার গ্যাসের মোলার আপেক্ষিক তাপের গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক সংজ্ঞা। এখন যদি আমি বলি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কয় ধরনের, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হলো 2 ধরনের। একটা হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে, আর একটা হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে 2 ধরনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আছে, একটা হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সংজ্ঞা সেম থাকবে, শুধু আমরা যখন স্থির চাপে বলবো এখানে লিখে দেব স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক। ঠিক আছে, তাহলে সি, তখন আমরা এটাকে প্রকাশ করব সিপি দ্বারা। কি দ্বারা প্রকাশ করব? সিপি দ্বারা প্রকাশ করব। তাহলে সিপি সমান হবে, যেহেতু স্থির চাপে বলছি এই জন্য সিপি,
আর যদি বলতাম স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কি, তুমি বলতা এখানে জাস্ট আয়তন লিখে ফেলবা, সংজ্ঞা সেমই থাকবে। স্থির আয়তনে 1 মোল গ্যাসের চাপ 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ চাপের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়, তাকে আমরা বলি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো সেই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে আমরা বলবো সিভি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সেটাকে আমরা বলবো সিপি, আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে আমরা বলবো সিভি। তো এখন আমরা সিপি এবং সিভি সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা একটা ডিরাইভেশনে যাব, অর্থাৎ একটা সমীকরণ সমাধান করতে যাই বা সমীকরণ আনতে যাচ্ছি। তো সিপি এবং সিপি সম্পর্কে যেহেতু জানলাম, এবার আমরা অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, এটা ডিরাইভেশনে যাই। ডিরাইভেশনে হলো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। এটা আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন du সমান, আমাকে প্রমাণ করতে হবে বা আমরা যে সূত্রটা আনতে যাচ্ছি সেটা হলো du সমান cv dt। এই সূত্রটা আমাকে ডিরাইভ করতে হবে। অভ্যন্তরীণ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন du সমান cv dt, এই সমীকরণটা আমরা আনতে যাচ্ছি। তো আমরা দেখি এই সমীকরণটা কিভাবে আনা যায়। তো আমরা প্রথমেই কি করব, প্রথমেই আমরা একটা সিলিন্ডার ধরবো, যে সিলিন্ডারের মধ্যে ধরি n মোল গ্যাস আছে। আবার আসি, আমরা n মোল গ্যাস আছে কোথায়, একটা সিলিন্ডারের মধ্যে। সেই গ্যাসের আয়তন v, চাপ p, তাপমাত্রা t। তো সেখানে যদি আমরা dq পরিমাণ তাপ সরবরাহ করি, খেয়াল করো, মনে করি একটা সিলিন্ডারে n মোল গ্যাস আছে, যে n মোল গ্যাসের আয়তন v, চাপ p, তাপমাত্রা t এবং অভ্যন্তরীণ শক্তি হলো u। এখন যদি বলি এই সিলিন্ডারের মধ্যে আমরা বাইরে থেকে যদি dq পরিমাণ তাপ সরবরাহ করি, তাহলে আয়তনের পরিবর্তন হবে dv, চাপের পরিবর্তন হবে dp, তাপমাত্রার পরিবর্তনকে আমরা যদি বলি dT, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা বলবো tu। ঠিক আছে, এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জানি কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জানি যে dq সমান du প্লাস dv বা dw, dq সমান du প্লাস dw, এটা জানি না। তো সেই হিসাবে আমরা যদি এখানে যেহেতু আয়তনের বৃদ্ধি পায়, যদি আমি তাপ দেওয়ার ফলে আয়তনের বাড়ে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো du প্লাস pdv, জানি কি না? আমরা যদি dw সমান কিন্তু pdv এই কথাটা জানি, তাহলে আমরা লিখতে পারবো dq সমান du প্লাস pdv। এখন যদি এটা সমচাপ আয়তন যদি ফিক্সড রাখা হয়, হ্যাঁ, আয়তন যদি তোমার কি বলে, যদি স্থির থাকে, অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায়, আমরা সমায়তন, যেহেতু আয়তন স্থির আয়তন বলছি, এই জন্য সমায়তন প্রক্রিয়ায় আমরা কি লিখতে পারি, সমায়তন প্রক্রিয়া আমরা লিখতে পারি dv সমান 0। অর্থাৎ আয়তনটাকে আমরা ফিক্সড যদি রাখতে চাই, তাহলে dv এর পরিমাণ 0, তখন dq সমান লিখে যাবে du। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, মানে যে তাপ আমরা প্রদান করেছি সেই তাপের সমান কি প্রক্রিয়ায়, সমায়তন প্রক্রিয়ায়। ঠিক আছে, এটা আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিব। এবার আসো, আমরা কি জানি
আমরা এটা জানি না যে সিভি সিভিটাকে পড়ে আসছি। সিভি মানে হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিকতা এটাকে আমরা বলছি সিভি। তো সিভি সমান আমরা একটু আগে পড়ে এসেছিলাম এটা ডেল কিউ বাই এন ডেল ভি। আমরা এটাকে লিখতে পারি যদি অল্প পরিবর্তন হয় তাহলে ডি কিউ বাই এন ডিটি। এটা হলো তোমার সিভি। সিভি সমান কি লিখা যাবে ডি কিউ বাই এন ডিটি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারবো ডি কিউ সমান এন সিভি ডিটি। যায় কিনা এটাকে দাও 2 নম্বর সূত্র। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যদি সিভি হয় সেই সিভি সমান হবে ডেল কিউ বাই এন ডিটি। আর আমরা যদি ক্ষুদ্র পরিবর্তন বিবেচনা করি তাহলে ডি কিউ আর নিচে হবে এন ডিটি। এখানে এনটা কি? এনটা হলো মোল সংখ্যা। আমরা কিন্তু পড়েছি বা বলেছি যে মোল সংখ্যা হলো এন, ঠিক আছে। আর সিভিটা কি? সিভিটা হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিকতা। তাহলে আমরা একটু যদি খেয়াল করি সময়ায়তন প্রক্রিয়ায় আমরা ডিভি 0 পেয়েছি, সুতরাং আমরা পেয়েছি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো তাপের পরিবর্তনের সমান। অর্থাৎ তুমি যে তাপটা সরবরাহ করবা সেই তাপের পরিবর্তনের সমান হবে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা। তো আমরা যদি 1 আর 2 সমন্বয় করি তাহলে কি লিখতে পারি বলতো? অর্থাৎ 2 নং 1 নং এ 2 নং থেকে প্রাপ্ত ফলাফল যদি বসাই দিই তাহলে লিখতে পারি না ডি ইউ সমান এন সিভি ডিটি লিখতে পারি। এখন যদি 1 মোল n মোল না বলে আমরা ওই সিলিন্ডারটিতে 1 মোল যদি কি নিতাম গ্যাস নিতাম তাহলে আমরা n এর মান 1 বসায় দিতে হবে। তাহলে du সমান সিভি ডিটি। অর্থাৎ 1 মোল গ্যাসকে যদি আমরা একটা সিলিন্ডারের মধ্যে সময়ায়তন প্রক্রিয়ায় তাপ দেই তাহলে আমরা লিখতে পারবো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন du হবে সিভি ডিটি এর সমান। এটাই কিন্তু আমার এখনকার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের রাশিমালাটা আমরা বের করব, ঠিক আছে। আমরা আরেকটা রাশিমালা প্রমাণ করতে যাব একটু পর। এটা দেখো ঠিক আছে কিনা, সবার মাথায় ঢুকছে কিনা। ওকে, তাহলে আমরা আরেকটা সূত্র সমীকরণ ডিরাইভ করতে যাব যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সূত্রটা হলো এটা কাজে লাগবে ওই সূত্র প্রমাণ করতে, এবং গুরুত্বপূর্ণ একটা সূত্র সেটা হলো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এই সমীকরণটা আমরা এখন ডিরাইভ করতে যাব। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এখন সিপি এবং সিভি দুটোই কিন্তু আমরা জানি। একটা কি? একটা হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিকতা, একটা হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিকতা। আর আরটা কি? আরটাকে আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। তো আমরা পাই, আমরা কিন্তু ঠিক আগের মতোই ধরবো। আমরা কি ধরবো? একটা সিলিন্ডারের মধ্যে আমরা এখন n মোল না ধরে 1 মোল গ্যাস বিবেচনা করি। কত মোল? 1 মোল গ্যাস বিবেচনা করি আমরা এখানে। 1 মোল গ্যাস যদি বিবেচনা করে থাকি তাহলে এর মধ্যে আয়তন v, তাপমাত্রা t, চাপ p, অভ্যন্তরীণ শক্তি যদি u হয়, আমরা যদি এখানে বাইরে থেকে dq পরিমাণ তাপ সরবরাহ করি তাহলে আয়তনের পরিবর্তন হতে পারে vdv, তাপমাত্রার পরিবর্তন হতে পারে dT, চাপের পরিবর্তন হতে পারে dP, হ্যাঁ। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হতে পারে du যখন আমরা বাইরে থেকে তাপ সরবরাহ করব এই সিস্টেমে। তো আমরা কি পাই? আমরা যে জিনিসগুলো পেয়েছি মনে রাখি, আমরা পাই বা জানি কি জানি যে একটু আগে পড়েছি du সমান cv dt। এটা সমীকরণ দিয়ে রাখো। অর্থাৎ সমআয়তন প্রক্রিয়া অথবা আয়তন স্থির রেখে যদি আমি তাপ দেই তাহলে du সমান লেখা যাবে cv dt। কিন্তু যদি আমরা চাপ স্থির রাখি, চাপ স্থির রেখে
অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় আমরা কি পাই, সমচাপ প্রক্রিয়ায় আমরা লিখতে পারবো Cp equals to dq by n dt। n যেহেতু 1 তাহলে n আর লিখবো না, তো সেখানে চাপ স্থির রেখে আমরা dq সমান লিখতে পারবো Cp dt। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এখানে হলো আয়তন স্থির রেখে আমরা du সমান পেয়েছিলাম, একটু আগে প্রমাণ করছি Cv dt, আর চাপ স্থির রেখে আমরা dq সমান পেয়েছি Cp dt। ক্লিয়ার? এখন এই দুটি সমীকরণকে আমরা ইউজ করব কোথায়? আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ছিল সেটা ছিল dq সমান du প্লাস dw। আমরা কিন্তু এই dw সমান এখন জানি pdv, জানি কি না? তাহলে এখন এই সূত্রের চেহারাটা কেমন হবে? dq সমান Cp dt, dw সমান du সমান Cv dt প্লাস dw সমান pdv, এরকম একটা চেহারা হবে। এটা কি তাও 3 নম্বর সমীকরণ। তো বুঝতে পারলাম আমরা এরকম একটা সিলিন্ডারের মধ্যে বাইরে থেকে যদি dq পরিমাণ তাপ দেই তাহলে du সমান Cv dt এটা আমরা পাই। আমরা পাই তাপ যদি স্থির রাখি Cp সমান dq বাই dt, সেখান থেকে dq সমান আসে Cp dt। ওকে, এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই জিনিসগুলো বসিয়ে আমরা এমন একটা সমীকরণ পাই। ঠিক আছে, এখন আমরা এর পরবর্তী অংশগুলো করি। দেখো, যদি এমন হয় আমরা একটা সমীকরণ কিন্তু জানি, যে আমরা জানি PV equals to nRT, জানি কি না? আজকের ক্লাসের প্রথম দিকেই কিন্তু এই জিনিসটা জানাচ্ছিলাম তোমাকে, যে PV equals to nRT। যদি 1 মোল গ্যাস হয়, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা হবে PV equals to RT। এখন এই সমীকরণটাকে উভয় পক্ষকে তুমি ddt দ্বারা, অর্থাৎ তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করো। তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করলে উভয় পক্ষে আমরা লিখতে পারি না এটা, অর্থাৎ ddt অফ লিখলাম PV আর এদিকে লিখলাম ddt অফ RT। আমি কি করলাম? এই সমীকরণের উভয় পক্ষকে তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করছি। এবং মনে রাখতে হবে এই গঠনটা আমরা চাপ স্থির রেখে করব। চাপ স্থির রেখে আমরা যদি উভয় পক্ষে কি করি, এই তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এমনটা হবে। তাহলে চলো দেখি কি করা যায়। ddt অফ, আমরা চাপ যদি স্থির রাখি চাপটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে dv dt, তাই না? আর তো এমনিতে ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক যেহেতু, আর কে আমরা বাইরে নিয়ে আসছি, আর ddt অফ t হবে 1। তাইলে লেখা যাবে pdv equals to rdt, অর্থাৎ আমরা যেখানে pdv পাবো সেখানে rdt বসিয়ে দিতে পারবো। এটাকে দাও 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা দেখো 1 2 3 4 চারটা সমীকরণ পেয়েছি। এখন 3 নং সমীকরণে আমরা এটা বসিয়ে দিব। কোনটা? pdv সমান rdt টা বসিয়ে দিব কোথায়? 3 নম্বর সমীকরণ। সেটা কি ছিল? সেটা ছিল Cp dt equals to Cv dt plus pdv, এটা ছিল না? তো সেখানে আমরা বসিয়ে দিই pdv এর জায়গায় rdt। ক্লিয়ার? এখন উভয় পক্ষ থেকে dt কে ক্যান্সেল করে দিতে পারবো, বাদ দিতে পারবো, অথবা উভয় পক্ষকে dt দ্বারা ভাগ করব। তাহলে থাকবে Cp equals to Cv plus r, অর্থাৎ Cp minus Cv equals to r। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ যার প্রমাণ বা প্রতিপাদন আমরা করে ফেললাম। আমরা এখন কি শিখলাম? Cp minus Cv equals to r। এই rটা কি? এই rটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, যার একটা মান আছে। মানটা কত? আমি আবার বলছি, মানটা হলো 8.3
314 জোল মোল কেলভিন ইনভার্স। এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমি আজকে আমার ক্লাসটা শেষ করব এই সমীকরণটা দিয়ে, সেটা হলো Cp - Cv = R। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।